একটা আঞ্চলিক সংঘাত তার প্রভাব আর কত দূরেই বা যেতে পারে। কিন্তু ইরান আর ইসরায়েলের সাম্প্রতিক যে উত্তেজনা সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে যে এর ঢেউ আসলে গোটা বিশ্বজুড়েই আছড়ে পড়তে পারে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অভিঘাতের ঢেউগুলোই অনুসরণ করব। প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগছে তাই না? মনে হচ্ছে কোথায় তেল আভিভ আর কোথায় থাইল্যান্ড। কিন্তু আজকের এই পৃথিবীতে সবকিছুই এক সুতোয় বাঁধা। একটা ঘটনা 1000 মাইল দূরের কোনো দেশেও মারাত্মক প্রভাব ফেলে দিতে পারে। চলুন এই পুরো যাত্রায় আমরা দেখব এই সংযোগগুলো আসলে কিভাবে কাজ করে। আমাদের আলোচনাটা শুরু হবে একেবারে ঘটনার কেন্দ্রবিন্দু থেকে, মানে যেখান থেকে এই সংঘাতের জন্ম। এই যে এত বড় একটা অভিঘাতের কথা আমরা বলছি, তার একেবারে মূলে রয়েছে ইরান ও ইসরায়েলের সরাসরি সামরিক সংঘাত। এটাই ছিল ডমিনো এফেক্টের প্রথম চাল। তো চলুন ঠিক কী ঘটেছিল সেটা একটু গভীরে গিয়ে দেখা যাক। পরিস্থিতি যে কত দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছিল সেটা এই পাল্টাপাল্টি হামলাগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। একদিকে ইরান, তারা তেল আবিব, হাইফার মতো বড় বড় শহরগুলোতে মিসাইল হামলা চালিয়েছে। এমনকি তারা দাবি করছে যে হাইপারসনিক মিসাইলও নাকি ব্যবহার করা হয়েছে। এর জবাবে ইসরায়েল কি করল? তারাও চুপ করে বসেছিল না। সোজাসুজি ইরানের 400টা টার্গেটে অ্যাটাক। এর মধ্যে কেরমান এয়ারবেজ বা কুমের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারের মতো সেন্সিটিভ জায়গাও ছিল। মানে একেবারে পুরোদস্তুর একটা অ্যাকশন রিয়াকশন চলছিল। এই সরাসরি সংঘাতের ঢেউ খুব তাড়াতাড়ি আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে আর পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তোলে। লেবাননের অবস্থা তো রীতিমতো ভয়াবহ। ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে, আর মাত্র এক সপ্তাহের মধ্যে 7 লাখের বেশি মানুষ ঘরছাড়া। এর জবাবে হিজবুল্লাহও কিন্তু বসে নেই। তারা ইসরায়েলের স্যামসন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় হিজবুল্লাহ এখন তাদের পুরনো গেরিলা কৌশলে ফিরে যাচ্ছে। এখন আমরা এমন একটা জায়গায় ফোকাস করব যেটা পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, আর সেটা হলো হরমুজ প্রণালী। দেখুন, ইরান এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথটাকে তাদের একটা স্ট্র্যাটেজিক অস্ত্র হিসেবে ব্যবহার করার হুমকি দিয়েছে। তারা পরিষ্কার ঘোষণা করেছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া মার্কিন বা তাদের মিত্রদের কোনো জাহাজকেই ছাড়া হবে না। শুধু কথাই নয়, তারা সেখানে হাজার হাজার সামুদ্রিক মাইন পাতা শুরু করেছে। এর জবাবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন এর পরিণতি হবে নজিরবিহীন। পরিস্থিতি ঠিক কতটা বিস্ফোরক তা এখান থেকেই বোঝা যাচ্ছে। এই আঞ্চলিক অস্থিতিশীলতার প্রথম এবং সবচেয়ে বড় বৈশ্বিক প্রভাবটা পড়েছে অর্থনীতির ওপর। চলুন দেখি এই ডমিনোগুলো কিভাবে একের পর এক পড়তে শুরু করল। আচ্ছা, আমাদের একদম শুরুর প্রশ্নটার কথা মনে আছে যে তেল আবিবের একটা মিসাইল হামলা কিভাবে থাইল্যান্ডে প্রভাব ফেলতে পারে? এই স্লাইডটাই কিন্তু সেই উত্তরটা দিচ্ছে। থাইল্যান্ডের মতো একটা দেশ যেটা এই গণ্ডগোল থেকে হাজার হাজার মাইল দূরে, তাদের মোট অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক, মানে 50%, আর এলএনজির প্রায় 30%, এই সবই কিন্তু আসে ওই হরমুজ প্রণালী দিয়ে। তো বুঝতেই পারছেন, যখনই ওই রাস্তাটা বন্ধ হওয়ার জোগাড় হলো, থাইল্যান্ড সরাসরি একটা এনার্জি ক্রাইসিসের মুখে পড়ল। আর এর প্রভাবটা পড়েছে কিন্তু বিশ্বজুড়ে। এই চার্টটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে কিভাবে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $20 বেড়ে এক লাফে $119 পৌঁছে গিয়েছিল। এর মানেটা হলো বিশ্বের প্রায় সব দেশকেই এখন জ্বালানির জন্য অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সংকটের মধ্যে একজন অপ্রত্যাশিতভাবে লাভবান হয়েছে, আর সে হল রাশিয়া। যেখানে কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো হরমুজ প্রণালীর ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে রাশিয়া কিন্তু এই পথের উপর নির্ভরশীল নয়। ফলে তারা একটা প্রধান বিকল্প সাপ্লায়ার হিসেবে উঠে এসেছে। ধারণা করা হচ্ছে মার্চ মাসেই তাদের তেল আর গ্যাস থেকে আয় দ্বিগুণ হয়ে $11 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি এই সংকট বিশ্বজুড়ে রাজনৈতিক এবং সামরিক অঙ্গনেও কিন্তু বড় ধরনের নাড়াচাড়া তৈরি করেছে। একবার দেখুন বিশ্বের বড় শক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। যুক্তরাজ্য ভূমধ্যসাগরে রণতরী পাঠিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বোমারু বিমান আর অন্য সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে আনছে। এমনকি পাকিস্তানও তাদের নিজেদের জ্বালানি সাপ্লাই ঠিক রাখতে মুহাফিজুল বাহার নামে একটা বিশেষ অপারেশন শুরু করেছে। আর অন্যদিকে এই উত্তেজনার সুযোগে উত্তর কোরিয়াও তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কথা বলছে। ফ্লোরিডায় একটা ভাষণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক এভাবেই তাদের সামরিক পদক্ষেপের কারণটা ব্যাখ্যা করেছিলেন। তার মতে এই হস্তক্ষেপটা না করলে পরিস্থিতি নাকি আরও ভয়াবহ হতে পারত। ভূ রাজনীতি আর অর্থনীতির সব হিসাব নিকাশের বাইরে এই সংকটের সবচেয়ে মর্মান্তিক দিকটা হল এর মানবিক প্রভাব। এই সংখ্যাটা একবার ভেবে দেখুন, 3.5 কোটি। উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি
প্রায় ৩.৫ কোটি বিদেশি কর্মীর ওপর নির্ভরশীল, যাদের একটা বিরাট অংশ ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের। এই বিপুল সংখ্যক মানুষ এখন একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকা পড়েছেন। তাদের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। আর এই আঞ্চলিক উত্তেজনার সুযোগে গাজার মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। সীমান্ত বন্ধ থাকায় জ্বালানি সংকট চরমে, যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। ভাবা যায়, প্রতিদিন প্রায় ১৮০ জন নারী নিরাপত্তাহীন পরিবেশে সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন। হামাসের অভিযোগ, ইসরায়েল এই পরিস্থিতির আড়ালে বাস্তুচ্যুত মানুষদের ওপর হামলা আরও বাড়িয়ে দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই কথাটা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে। তাদের মতে, গাজায় যা ঘটছে তা শুধু যুদ্ধের সাধারণ একটা পরিণতি নয়, এটা আসলে নারীদের টার্গেট করে চালানো একটা পরিকল্পিত কৌশল। তবে এইসব খারাপ খবরের মধ্যে একটা অপ্রত্যাশিত ভালো ঘটনাও কিন্তু ঘটেছে। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার পর ওই দেশটা অভিবাসীদের জন্য একটা নতুন নীতি চালু করেছে। এখন থেকে অভিবাসী বাবা মায়েরা তাদের সন্তানদের পড়াশোনার জন্য সেখানে দীর্ঘমেয়াদে থাকতে পারবেন। এটা নিঃসন্দেহে হাজারো প্রবাসী পরিবারের জন্য একটা বিরাট স্বস্তির খবর। এই পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই পৃথিবীতে যখন একটা মিসাইল হামলা হাজার মাইল দূরের কোনো দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে, তখন কোনো সংঘাতকে কি আর শুধু স্থানীয় বলা যায়? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।